রুদ্র টিভিতে স্পোর্টস চ্যানেল ছেড়ে বসে আছে। তার মা শিউলি বেগম এক মগ ধোয়া ওঠা কফি রেখে বললেন, কি ছাই মাথা দেখিস সারাক্ষণ, দে রিমোট দে। কি করবে? সিরিয়াল দেখব। সিরিয়াল দেখে দেখেই তো এমন রণচণ্ডী হয়েছ। কি বললি তুই রুদ্র? কপট রাগ দেখিয়ে বললেন শিউলি বেগম। ঠিকই তো বলেছি। বলবি তো, তোদের বাপ ছেলের কাছে আমি তো বেশি হয়ে গেছি, আমাকে আর সহ্য হচ্ছে না তোদের। সোফায় বসে পত্রিকা পড়ছিলেন ইলিয়াস উদ্দিন। স্ত্রীর কথা শুনে পত্রিকা নামিয়ে বিরস মুখে বললেন, মাঝখানে আমাকে টানছো কেন? আমি কি কিছু বলেছি? এখন বলনি, কিন্তু সুযোগ পেলে তো আর চুপ করে থাকো না। তিনি বিরক্ত হয়ে বললেন, মনে হচ্ছে নাজিমের মতো আমাকেও আর একটা বিয়ে করতে হবে। শিউলি বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। বিস্মিত নয়নে তাকিয়ে বললেন, কি বললে তুমি? বিয়ে করবে? খুব শখ হয়েছে নতুন বিয়ে করার, তাই না? তো কি করব, তোমার যন্ত্রণায় তো টিকে থাকতে পারি না। বাবা মায়ের ঝগড়া ছাপিয়ে গিয়ে হঠাৎ করে রুদ্রর নবনীর কথা মনে পড়ে যায়। একবার অবশ্য চাইলেও যাওয়া যায় ওই বাসায়, কারণ এর মাঝেই নিখিলের সাথে তার রাগ অভিমান ভেঙে গেছে। না, একটিবার গিয়ে খবর নেওয়া উচিত। এদিকে নবনীকে কলেজে ভর্তি করানো নিয়ে বিরাট সমস্যা বেঁধেছে। নাজিমুদ্দিন ভীষণ ব্যস্ত, তিনি সাথে যেতে পারবেন না। নিখিলকে বলার সাথে সাথে সে রাগ দেখিয়ে বলেছে, আমারও তো সময় নেই। নাজমা বেগম পড়েছেন মাঝ সমুদ্রে। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন নবনীকে কলেজে ভর্তি করাতে নিজেই যাবেন। রেডি হওয়ার জন্য যখন রুমে যাচ্ছিলেন, তখন রুদ্র বাসায় আসে। ওর উপস্থিতিতে মনে হলো কিছুটা আশার আলো দেখতে পেলেন নাজমা বেগম। ভীষণ খুশি হয়ে তিনি জিজ্ঞেস করলেন, কেমন আছো বাবা? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এতদিন আসোনি কেন? ব্যস্ত ছিলাম একটু। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, নবনীকে কলেজে ভর্তি করাতে যাব। তোমার চাচার পরিচিত কলেজ, কিন্তু উনি ব্যস্ত থাকায় যেতে পারবেন না। আপনি চাইলে আমি যেতে পারি। নাজমা বেগম মুখ উজ্জ্বল করে নাজমা বেগমের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। নবনী এক ঝলক রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনাকে কষ্ট করতে হবে না। নাজমা বেগম চোখ পাকিয়ে বলেন, যাক না, তোর সমস্যা কি? আচ্ছা রুদ্র, আমি না গেলে কি হবে? যদি আমায় বিশ্বাস করেন তাহলে না গেলেও হবে। কেন করব না? তুমি তো আমার ছেলের মতোই। আচ্ছা বাবা, তুমি একটু বসো, আমি আসছি। তিনি চলে যেতে রুদ্র নবনীকে ধমক দিয়ে বলে, এই ছোট প্যাকেট, সব সময় এত গম গম করো কেন? আমি গেলে কি সমস্যা? নবনী একটু থতমত খেয়ে বলে, সমস্যা আবার কি? কিছুই না। আপনার কোনো কাজ থাকতে পারে তাই ভেবে বলেছি। একদম উদ্ধার করেছো আমায়। কবে থেকে আমায় নিয়ে এত চিন্তা ভাবনা শুরু করলে? হ্যাঁ, এই তো আজ, এখন থেকে। একটু আগে মা বললো না আপনি তার ছেলের মতো, তার মানে আমি তো আপনার বোনের মতো। এছাড়া সম্পর্কে আমরা ভাই বোনও হইতো। রুদ্র ভ্রু কুঁচকে ফেলে। এইটুকু একটা মেয়ে কিনা তার মতন সুদর্শন একটা ছেলেকে এড়িয়ে চলার চেষ্টা করছে? এসব তো একদম মানা যাবে না। বিষয়টা তার ইগোতে লেগেছে। রুদ্র কিছুটা ঝুঁকে দাঁড়ায় নবনীর সামনে, চিবিয়ে চিবিয়ে বলে, চাচাতো ভাই বোন। নাজমা বেগম প্রয়োজনীয় কাগজপত্র আর টাকা এনে নবনীর হাতে দিয়ে বলে, বেরিয়ে পড়ো তোমরা। ভর্তি করিয়ে নবনীকে আমার বাসায় দিয়ে যেও বাবা। ও কিন্তু ঢাকা শহরে কিছু চেনে না। আপনি চিন্তা করবেন না আন্টি, ওর দায়িত্ব এখন আমার। নাজমা বেগমকে আশ্বস্ত করে বলল রুদ্র। বাড়ির বাইরে গিয়ে নবনী হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কেননা তারা এখন যে যানবাহনে করে কলেজে যাবে সেটি বাইক। নবনী কখনো বাইকে ওঠেনি, আর বাইকের প্রতি প্রচুর ভীতি রয়েছে তার। এখন এমন খোলামেলা গাড়িতে করে মানুষ কিভাবে যাতায়াত করতে পারে? পড়ে গেলেই তো একদম সোজা উপরে। না, ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। নবনীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্র বলল, কি হলো, ওঠো। আমি বাইকে যাব না, থমথমে মুখে নবনী বলে। তাহলে আপনার জন্য কি এখন প্রাইভেট হেলিকপ্টারের ব্যবস্থা করব মহারানী? আমি অত কিছু জানি না, শুধু জানি বাইকে যাব না, বাসে চলেন। আশ্চর্য, বাইকে যেতে তোমার আপত্তি কোথায়? নবনী মুখটা কাচুমাচু করে বলল, আমার ভয় করে। রুদ্র শব্দ করে হেসে ফেলে। এর আগে কখনো বাইকে ওঠোনি? নবনী দুদিকে মাথা নেড়ে বলে,
আজ উঠো, রিক্সার পরে সবচেয়ে বেশি মজার যানবাহন হচ্ছে বাইক। না, আমি উঠবো না। বললাম তো কিছু হবে না। না না, দেরি হয়ে যাচ্ছে নবনী। তুমি আমাকে শক্ত করে ধরে বসবে, দেখবে কিছু হবে না। আমি বাইক আস্তে চালাবো। নবনী তবুও কিছুতেই রাজি হচ্ছে না। রুদ্র ধৈর্যহারা হয়ে ধমক দিয়ে বলে, এই এক কথা আর কতবার বললা লাগবে? কলেজে যাওয়া আমার থেকে তোমার বেশি প্রয়োজন। লোকাল বাসে চড়তে আমার অসুবিধা হয়। সিএনজি এখানে পাওয়া যাবে না, রিক্সাতে যেতে সময় লাগবে। এদিকে তুমি জেদ ধরে বসে আছো বাইকে যাবে না। করবোটা কি আমি? আন্টিকে গিয়ে বিচার দেব? নবনীর মুখটা ফ্যাকাশে হয়ে যায় ধমক খেয়ে। মুখটা মলিন করে বলে, পড়ে যাব না তো? রুদ্র চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলল, না। অনেক কষ্টে সাহস সঞ্চয় করে নবনী বাইকে উঠে বসে। প্রথমে পারেনি, এজন্য তাকে রুদ্রের সহায়তা নিতে হয়েছে। প্রথমবার নবনীর বাইকে ওঠা। ভয়ে সে অলরেডি কাবু হয়ে গেছে। রুদ্র বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে নবনী দুই হাতে রুদ্রকে জড়িয়ে ধরে। রুদ্র লুকিং গ্লাসে তাকিয়ে দেখে ভয়ে চোখ মুখ বন্ধ করে কুঁচকে ফেলেছে নবনী। আনমনেই হেসে ওঠে সে। বাইকের স্পিড একেবারে কমানো বলা চলে, তবুও নবনীর ভয় কম পাহাড় সমান। সে চোখ বন্ধ করে রুদ্রের পিঠে মাথা ঠেকিয়ে মরার মতো পড়ে আছে। রুদ্র জিজ্ঞেস করে, ঘুমিয়ে পড়েছ নাকি? নবনী কোনোভাবে বলল, না। ওর মাথায় হুট করে যেন দুষ্টুমি চেপে বসলো। বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে আবার কমিয়ে ফেলল। এতটুকু সময় নবনী ভয়ে, হায় আল্লাহ, আস্তে আস্তে, পড়ে গেলাম, আরও নানান কথা বলতে বলতে আগের চেয়েও শক্ত করে জড়িয়ে ধরে রুদ্রকে। নবনীকে ভয় পেতে দেখে খিলখিল করে হেসে ওঠে রুদ্র। মেজাজ চড়ে যায় নবনীর। সে রাগান্বিত কণ্ঠে বলে, ইচ্ছে করে আমাকে ভয় দেখানো হচ্ছে তাই না? আপনাকে আমি মেরে ফেলব। অলরেডি মেরেছ, এই দেখো হাতের নখের দাগ, রক্ত বের হচ্ছে। বলে হাতটা নবনীর চোখের সামনে আনতেই এটা দেখে নবনী চিৎকার করে বলে ওঠে, আরে আরে, আপনি হ্যান্ডেল হাত থেকে সরিয়েছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হুস, কিচ্ছু হবে না, 2 হাত সরিয়ে বাইক চালাতে পারি, দেখবে? না না, আপনার হিরোগিরি দেখে এত তাড়াতাড়ি পটল তোলার শখ নেই আমার। আপনি প্লিজ স্বাভাবিকভাবেই বাইক চালান। ওকে ওকে, তার আগে তুমি শান্ত হও। কি করে শান্ত হব? যা শুরু করেছেন আপনি, আমার শিক্ষা হলে আজকের পর জীবনেও আর আপনার বাইকে উঠব না। তাই? তাহলে যা মজা করার আজকেই করে নিই। কি বলো ছোট প্যাকেট? এটা বলেই রুদ্র ফের বাইকের স্পিড বাড়িয়ে দেয়। নবনী আবারও ভয়ে চিৎকার করে ওঠে, আস্তে চালান প্লিজ, আপনার পায়ে পড়ি, এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, প্লিজ ভাইয়া প্লিজ। রুদ্র হাসতে হাসতে বাইকের স্পিড কমিয়ে ফেলে, আর কোনো দুষ্টুমি করে না। নবনী শান্ত হয়েছে, তবে স্বাভাবিক হতে পারেনি এখনও। সে তখনও রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। ছেড়ে দিলেই তার মৃত্যু অবধারিত। রুদ্র লুকিং গ্লাসে চোখ বন্ধ করে থাকা ভীতু মুখটা দেখে আনমনে একবার হাসে। খুব আদরের সঙ্গে আলতো করে নবনীর এক হাতের ওপর নিজের হাত রাখে। ভয়ে আর চোখ বন্ধ করে থাকায় নবনী বুঝতে পারেনি যে রুদ্র আবারও হাত সরিয়েছে। নয়তো এতক্ষণে আবারও চিৎকার করে চেঁচামেচি করা শুরু করে দিত। রুদ্র নবনীর আঙুলে স্পর্শ করে বলল, সেনরিটা। কলেজের সামনে এসে বাইক থামালো রুদ্র। নবনীর হাত ঝাঁকিয়ে বলে, এই নবনী, ঘুমিয়ে পড়েছ আবার? নবনী চোখ মেলে বলে, না। চলে এসেছি, হ্যাঁ নামো। নবনী খুব সাবধানে রুদ্রকে ধরে বাইক থেকে নামায়। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। সে চোখ বন্ধ করে দুদিকে মাথা ঝাঁকায় 2-1 বার। ওর এমন অবস্থা দেখে রুদ্র বলে, যে কেউ তোমায় দেখে ভাববে নেশা করেছো। মাথা ঘোরাচ্ছে কেমন যেন। রুদ্র ভ্রু কুঁচকে 2-1 বার ওর দিকে তাকিয়ে আশেপাশে তাকায়, তারপর বলে, এসো। রুদ্রকে রাস্তার ওপাশে যেতে দেখে নবনী বলে, কলেজ তো এই পাশে, তাহলে ও পাশে যাচ্ছেন কেন? দরকার আছে, আসো। রুদ্র কয়েক কদম এগিয়ে গেছে, এর মাঝেই নবনী এক দৌড় দেয়। কারণ এখন যদি সে রুদ্রর সাথে রাস্তা পার না হয়, তাহলে এত বড় রাস্তা তার পক্ষে পার হওয়া সম্ভব না।
রুদ্র নবনীর এক হাত ধরে রাস্তার পাশে দাঁড় করে দিল। দুজনে একটা শরবতের দোকানের সামনে এসেছে। রুদ্র গ্লাসে শরবত দিতে বলল। নবনী অবশ্য একাই 2 গ্লাস শরবত সাবার করে ফেলেছে। এখন কিছুটা ভালো লাগছে তার। রুদ্র টাকা দিচ্ছিল। নবনী তখন তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। রাস্তার এপাশে আসার কারণ এখন সে বুঝতে পারছে। তারপর কলেজে গিয়ে নবনীকে ভর্তি করানো সহ সকল কার্যক্রম শেষ করে আসে। বের হওয়ার পর নবনী জিজ্ঞেস করে, স্যার তো বলল আমি আগামীকাল থেকে ক্লাস করতে পারবো, তাহলে আপনি বললেন কেন আগামী সপ্তাহ থেকে আসব? রুদ্র বাইকে উঠে বলল, কারণ এই সপ্তাহে কিছুদিনের মধ্যেই আমরা সবাই গ্রামে যাব দাদার মৃত্যুবার্ষিকীর জন্য। আমরা সবাই বলতে? সবাই মানে সবাই, তুমিও আন্টিও। মা মনে হয় যাবে না। কেন? কেউ তো মাকে দেখতে পারে না, সেটা আমি বুঝবো। উনি বাইরের কেউ নন, চাচার লিগ্যাল ওয়াইফ। উনার সব কিছুতেই সম্পূর্ণ অধিকার আছে। এখন তুমি দাঁড়িয়ে না থেকে বাইকে উঠো, কিন্তু প্লিজ এবার আর ভয় দেখিয়েন না। রুদ্র হেসে বলে, আচ্ছা ওঠো। সত্যি সত্যি রুদ্র এবার আর ভয় দেখায়নি। কলেজ থেকে প্রথমে ওরা টেইলার্সের দোকানে যায়, সেখান থেকে ইউনিফর্ম বানাতে দিয়ে চলে যায় রেস্টুরেন্টে। বলা বাহুল্য এত বড় আর এত সুন্দর রেস্টুরেন্ট নবনী এবারই প্রথম আসা। রুদ্র ওকে বসিয়ে খাবার অর্ডার দেয় আর নবনীকে বলে, তুমি একটু বসো, আমি আসছি। আমাকে একা রেখে আপনি কোথায় যাচ্ছেন? ওর কথা বলার ধরনে যেন কিছু একটা ছিল। ভেবে থমকে যায় রুদ্র। পরক্ষণেই হেসে বলে, একেবারে যাচ্ছি না, এখনই আসছি, ভয় নেই। এই রেস্টুরেন্ট আমার পরিচিত। রুদ্র চলে যাওয়ার পর ওয়েটার খাবার দিয়ে যায়, বার্গার আর কোল্ড ড্রিঙ্কস। নবনী শুধু কোল্ড ড্রিঙ্কসটাই খায়। রুদ্র যখন ফিরে এলো তখন তার হাতে এক গাদা বই। এত বই দেখে নবনী অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো কার বই? আমার। আমি আবারও কলেজে ভর্তি হব ভাবছি। ওর বাঁকা উত্তর শুনে নবনী বুঝতে পারে রুদ্র বইগুলো তার জন্যই কিনেছে। রুদ্র বলল, বুক লিস্ট আমার কাছে রইল, এখানে শুধু বইগুলো আছে, আমি পরে গাইড কিনে দিয়ে আসবো। থ্যাংক ইউ। শুকনো কথায় রুদ্র গলে না সেনোরিটা। সেনোরিটা? এই সেনোরিটা আবার কে? মুখ ফসকে কেন যে এই নামটা বেরিয়ে গেল রুদ্র নিজেও জানে না। তাও সে দমে না গিয়ে বলল, চিনবে না তুমি? বুঝছি। তাই তো কি বুঝছো শুনি? ভাবি না? ভাবি না? কার ভাবি? কোথাকার ভাবি? আমার ভাবি? কিন্তু নিখিল তো এখনো বিয়েই করেনি। আমি আপনার কথা বলছি। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমি বিয়ে করিনি, ছোট প্যাকেট। তাহলে এই স্যানারিটাকে হবে কেউ ব্যক্তিগত। অ্যানিওয়ে, তোমার এত জানার আগ্রহ কেন? সাধারণ কৌতূহল। রুদ্র দুষ্টু হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বলে, কৌতূহল নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? প্রেম প্রেম গন্ধ পাচ্ছি কেমন যেন। আপনার নাকে সমস্যা আছে, তাই উল্টোপাল্টা গন্ধ পাচ্ছেন। অতি শীঘ্রই ডাক্তার দেখান প্লিজ। রুদ্র নবনীর গাল ধরে টেনে বলে, ছোট প্যাকেট দেখি কথা বলতে জানে। রুদ্র এমনভাবে গাল টানছে যে নবনী ব্যথা পাচ্ছে। ছাড়তে বলার পরও ছাড়ছে না। সে না পেরে রুদ্রর হাতে খামচি দেয়। হাত সরিয়ে নেয় তখন রুদ্র। 2 হাতে গাল ধরে বসে আছে নবনী। গরম হয়ে গেছে গাল, সেই সাথে ব্যথাও করছে। নবনী চিবিয়ে চিবিয়ে বলে, এইভাবে কেউ গাল ধরে? মানুষজন কি ভাববে? আমার কি দোষ? বাচ্চাদের টোসটোসে গাল দেখলে আমার চেপে ধরতে ইচ্ছা করে। আর মানুষজন কি ভাববে মানে? আমি কি বড় কোনো মানুষের গাল ধরে টেনেছি নাকি? আমাকে আপনার বাচ্চা মনে হয়? কি আশ্চর্য, বাচ্চা মনে হবে কেন? তুমি তো বাচ্চাই। উফ, আমি বাসায় যাব। আচ্ছা যাব, আগে খাবারগুলো শেষ করো। খাবো না আমি। রাগ করছো? রাগ করেছো? আমি তো মজা করেছি। আচ্ছা সরি, এবার তো খাও না। কি করলে খাবে? কিছুই করতে হবে না, আমি বার্গার খাবো না। বার্গার আবার কি দোষ করলো? বার্গারকে তুমি ভয় পাও নাকি? নবনী রাগের দৃষ্টিতে তাকায়। আপনার সামনে আমি এত বড় হাঁ করে বার্গার খেতে পারবো না। রুদ্র এবার হেসে ফেলে, হাসতে হাসতে বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমার সামনে খেতে হবে না, পার্সেল করে দিচ্ছি, বাসায় গিয়ে খেও। রুদ্র ওয়েটারকে ডেকে এই খাবারগুলোর সাথে আরও কিছু খাবার পার্সেল করে দিতে বলল। সাজিদ ঘরে চুপচাপ বসে আছে।
তার সামনে একটা চিঠি, নবনীর চিঠি। বেশি কিছু লেখেনি, শুধু কয়েকটা লাইন। এই লাইন কয়েকটাই সাজিদের বুক এফোর ওফর করে দিচ্ছে। চিঠিটা নবনীর চলে যাওয়ার আগে মিলির কাছে দিয়ে গিয়েছিল। নবনী যেদিন চলে গেল তার পরদিন মিলি স্কুলে যাওয়ার আগে সাজিদকে চিঠিটা দিয়ে গেছে। সেই থেকে সে একা থাকলেই চিঠিটা পড়ছে। পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে লাইন কটা। তবুও সে চিঠিতে চোখ বুলায়। হয়তো নবনীকে খোঁজার বৃথা চেষ্টা। সাজিদ চিঠি হাতে নিল। লেখাগুলোতে চোখ বুলানোর আগেই যেন তার মন পড়তে শুরু করে দিয়েছে। আমি দুঃখিত, এতবার করে আপনি বলার পরেও কিংবা আমাদের বাসায় আসার পরেও আপনার সামনে যায়নি বলে। আসলে যেই সম্পর্কের কোনো পূর্ণতা পাবে না সেই সম্পর্ক এগোতে দেওয়া উচিত নয়। আমি তো আপনাকে ছোটবেলা থেকেই দেখছি। নিঃসন্দেহে আমার দেখা সেরা মানুষের একজন আপনি। দ্বিতীয় কোনো সেরা মানুষ দেখা পাবো কি না জানি না, তবে আপনি সেরা, এবং আপনার মতন সেরা মানুষ পাওয়ার মতন ভাগ্য আল্লাহ আমাকে দেয়নি। আমি অন্য একজনকে ভালোবাসি। আপনাকে ভালোবাসা কিংবা বিয়ে করা কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়। পারলে ক্ষমা করে দিয়েন, নবনী। চিঠিটা বুকের সাথে লেপ্টে ধরল সাজিদ। নবনী অন্য কাউকে ভালোবাসে এটা ভাবতে তার বুক ফেটে যাচ্ছে। সে চোখের সামনে হয়তো কখনো নবনীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না, তবে সে মনে প্রাণে চায় নবনী সুখে থাকুক। যাকে সে ভালোবাসে তার সাথে সুখে থাকুক। সাজিদের শুধু ওই মানুষটাকে হিংসে হয় যাকে তার ভালোবাসার মানুষটি ভালোবাসে। কে সে ভাগ্যবান মানুষটি?